বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকরা, প্রতিদিনই কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। গোটা পৃথিবী জুড়েই এই আক্রান্তের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যদিও কোথাও কোথাও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। কোনো কোনো দেশ জীবিকার কথা বিবেচনা করে যে লকডাউন বা অচল অবস্থা বা মানুষকে ঘরে থাকবার যে নির্দেশ আনা দেয়া ছিল, সেখান থেকে পরিস্থিতিটাকে শিথিল করে আনবার চেষ্টা করছে। কিন্তু তাতেও করে খুব যে একটা সুবিধে হচ্ছে সেটি মনে হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা যে করোনা ভাইরাস মানুষকে কেবল যে মৃত্যু ঝুঁকি বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রেখেছে তা নয়, একটি বড় ঝুঁকি অর্থনৈতিক ঝুঁকি, যেটি গোটা বিশ্বজুড়েই বলা হচ্ছে। প্রচুর মানুষ বেকার হয়ে যাবে, অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে আসবে। এবং এই অর্থনৈতিক ঝুঁকি পৃথিবীকে কোথায় নিয়ে ঠেকাবে এটি এখন কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এবং শুধু অর্থনৈতিক ঝুঁকিও নয়, এর সঙ্গে রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক নানান ঝুঁকি, নিরাপত্তাজনিত ঝুঁকিও তৈরি করছে কোভিড-19। এর সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে পৃথিবীর মানুষকে। আপাতত মোকাবেলাটা এরকম যে এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা, কেননা যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত, এবং যতক্ষণ পর্যন্ত না এই আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসে ততক্ষণ পর্যন্ত আসলে কোভিড-19-এর সঙ্গে আমাদের খাপ খাইয়েই চলতে হবে। কোভিড-19 বা করোনা ভাইরাস, তার ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন আজকে। আমার সঙ্গে ঢাকার বনানীর বাসা থেকে যুক্ত হচ্ছেন বিশ্বব্যাংক বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসাইন served as a lead economist in the macro trade and investment global practice of the World Bank. He joined the World Bank in 1995, and prior to that he was a member of academia with 14 years of teaching experience in a number of universities in Bangladesh and abroad. He has worked on several flagship World Bank reports on Bangladesh. Still he is working with the World Bank as a consultant. আমাদের সঙ্গে ভারতের রাজধানী দিল্লি থেকে যুক্ত হচ্ছেন নয়াদিল্লি থেকে অ্যাম্বাসেডর অশোক শাহজাহান। Mr. Ashok Shahjahan has held various significant positions in Indian embassies in Moscow, Tehran, Geneva, Dhaka, Bangkok, Washington, Brussels, and Astana. A keen proponent of Indian culture, he was the director of Jawaharlal Nehru Cultural Center in Moscow, where he was instrumental in ushering in a new paradigm in cultural diplomacy. Mr. Shahjahan was the Deputy Chief of Mission as well as the Deputy Permanent Representative of India to UN ESCAP during his assignment in Bangkok from 2000 to 2003. He was a Deputy Chief of Mission in the mission of European Union, Belgium and Luxembourg from 2005 to 2007, and Ambassador of India to Kazakhstan from 2007 to 2010. Dr. Jahid Hussain and Ambassador Ashok Shahjahan, welcome to the program. Thank you. Thank you. ডক্টর হোসেন, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই আলোচনাটা, যে কোভিড-19 আসলে জীবনের উপরে আঘাত বেশি করলো না জীবিকার উপরে আঘাতটা বেশি হানছে? কঠিন প্রশ্ন। আঘাতটা তো প্রথমে এসছে জীবনের উপরে, এবং জীবনের আঘাতটা ঠেকাতে গিয়ে জীবিকা বিপন্ন হয়েছে। জীবিকা বিপন্ন হওয়ার কারণে আবার জীবনের উপর আঘাত আসছে। সেটা একটা চক্রের মতো এখন হয়ে গেছে। আমরা অর্থনীতিবিদরা তো জীবিকা নিয়েই বেশি গবেষণা করি, বিশ্লেষণ করি। সেখানে সব ক্ষেত্রে আমরা ধরেন শিল্প খাতে তো আঘাত আসা শুরু করেছে জানুয়ারি থেকে, যখন উহানে এই কোভিডের সংক্রমণ শুরু হলো এবং চায়নাতে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়া শুরু হলো। তখন আমাদের দুশ্চিন্তা ছিল যে আমাদের এক্সপোর্টের জন্য যে সমস্ত উপাদানগুলি লাগে, এটার সরবরাহ চেইন বিঘ্নিত হচ্ছে, আমরা আমাদের অর্ডারগুলো ঠিক সময় ডেলিভার করতে পারবো কিনা। তারপরে যখন করোনা আমাদের দেশে চলে আসলো, তখন তো আমাদেরকে তড়িৎ গতিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অন্যান্য দেশ যে ব্যবস্থাগুলি নিয়েছে, একই ধরনের ব্যবস্থার দিকে আমাদেরকেও যেতে হলো। এবং এর ফলে আমাদের আভ্যন্তরীণ বাজার ভিত্তিক প্রতিষ্ঠানগুলো, সেটা ফর্মাল সেক্টরে এবং ইনফর্মাল সেক্টরে দুই ক্ষেত্রেই, এবং শিল্প খাতে এবং শিল্প বহির্ভূত খাতে, বিশেষ করে সেবা খাতে ব্যাপকভাবে আমরা আক্রান্ত হলাম। যেহেতু আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলো,
তার কারণে প্রথমে ধারণা করা হয়েছিল যে কৃষি হয়তো এর প্রভাব মুক্ত থাকবে, কিন্তু সেখানেও দেখা গেল যে প্রভাব পড়া শুরু করেছে। যদিও শস্য খাতে উৎপাদনে হয়তো সরাসরি প্রভাব পড়েনি, কিন্তু ধান কাটা থেকে শুরু করে গুদামজাত করা, মিলারের কাছে নিয়ে যাওয়া এবং শস্য বহির্ভূত কাজ যেগুলি আছে, বিশেষ করে আমাদের পোলট্রি, আমাদের লাইফ স্টক এবং মৎস্য খাতগুলো, তারা তো একটা বিপণনের ঝুঁকিতে পড়লো। দুই ধরনের একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন তৈরি হলো, যে স্থানীয় পর্যায়ে যেখানে উৎপাদনের উদ্বৃত্ত আছে সেখানে কৃষকরা মূল্য পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে তাদেরকে আমরা দেখেছি যে দুধ ফেলে দেওয়া হচ্ছে বা ডিম ফেলে দেওয়া হচ্ছে, মুরগির বাচ্চা মারা যাচ্ছে, কারণ তারা তাদের যত্ন নেয়ার প্রয়োজন মনে করছে না, যেহেতু বিক্রি করতে পারবেন না। আবার যা অন্য জায়গায় যেখানে ঘাটতি আছে, চাহিদা সরবরাহের চেয়ে কম, সেখানে যেহেতু উদ্বৃত্ত অঞ্চল থেকে সরবরাহটা আসতে পারছে না, সেখানে মূল্যস্ফীতি দেখা দিচ্ছে, সেখানে ভোক্তারা আবার বিপদে পড়ছেন। একই দেশের মধ্যে যে বিভিন্ন বাজারের ভিতরে এই যে একটা সেগমেন্টেশন শুরু হলো, এর ফলে কৃষি খাতও কিন্তু আক্রান্ত হলো। কাজে সার্বিকভাবে আই থিঙ্ক দি ওভারঅল ইকোনমি, every sector in the economy is affected. Perhaps the biggest effect is on the informal sector, because আমি biggest বলছি এই কারণে যে এই ইনফর্মাল সেক্টরে যারা সার্ভাইভ করেন তাদের কিন্তু ডেইলি কর্মকাণ্ড চলাটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ মোস্ট অফ দেম দে লিভ হ্যান্ড টু মাউথ। আচ্ছা, আজকের কাজটা যদি আমার না থাকে তাহলে কিন্তু আজকের আয়টাও থাকছে না, এবং এরা প্রান্তিক পরিবার, দে আর ভেরি মার্জিনাল, পুয়ার, vulnerable households, and they cannot afford to be without income even for a single day. কাজে তাদের উপর তো ইম্প্যাক্টটা শুধু যে আমাদের উৎপাদনে পড়ছে তা না, তাদের জীবিকা, তাদের ক্ষুধা, তাদের দারিদ্রতা, সব ক্ষেত্রেই এর একটা ব্যাপক প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা বিশ্বের সব দেশেই কম বেশি হচ্ছে, আমাদের দেশেও। যেহেতু আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যাটা অনেক বড়, vulnerable population, according to the World Bank's Poverty Assessment 2017, those who live above $90 a day and below $3.8 a day, about 55.5% of population are in that group. So add to that the 24% who are below the poverty line. So you have about almost 80% of the population who are either poor or vulnerable. তাদের আয় যখন ঝুঁকিতে পড়ে, তাদের কর্মসংস্থান যখন ঝুঁকিতে পড়ে, তখন কিন্তু তারা ইমিডিয়েটলি বিপদে পড়েন। They do not have a lot of coping capacity. Ambassador, the word like COVID-19, coronavirus are similar to almost nowadays that fear, death. As you know that Turkmenistan arresting people, anyone who even says the word coronavirus in public. And so far I know that among the South Asian countries, India is at the highest risk, with more than 67,161 people affected so far, including 2,212 died. So what's your take on COVID-19 and how do you explain about all this? Okay, thank you very much, Zilur Bhai, for having me on your program. It's a great pleasure to be with you. You have asked me two questions. One question is related to India, as to what India has been able to do, and the other is about Turkmenistan. So maybe you would like to discuss a little bit about what is happening in Central Asia. Central Asia, right. So coming to India first, we had our first case of coronavirus on the 30th of January. So it was not very early, not too late, but India took decisions, bold, courageous decisions in stopping flights from Wuhan, in getting our students from Wuhan, from China. And as we saw the world over where Wuhan, where the coronavirus started having a much greater impact, let us say from Saudi Arabia, from South Korea, from Japan,
from Iran, from Italy. So we stopped flights coming in from there because that was always the risk and danger that you would be importing the coronavirus from there. We started with our lockdown within the country on the 25th of March, which some analysts and commentators, economists in India also said, maybe it's been a little too quick, a little too early, because the numbers that we had were not very large at that time. Before that, at the call of the Prime Minister, we had what was called a Janta curfew on the 22nd of March. But now we have come to the third phase of the lockdown. The lockdown 1 was from 25th March till about 15th April. The lockdown 2 was from 15th April to 3rd of May. And now the third lockdown is up to the 17th of May. At the beginning, what the Prime Minister had said is that, if there is life, then you have everything. You have a possibility to be able to deal with whatever challenges and problems that confront you. At the end of the first lockdown, what he said is that, in speaking in Hindi, and I'm sure your listeners would also be able to relate to that the first was Jaan hai to Jahan hai. That is, if you are alive, then you can work to improve your living, have a decent standard of living. The second one he said is Jaan bhi or Jahan bhi. That means both life and livelihood we have to work towards. So from the second lockdown onwards, we have started opening up. Now, two things I would like to tell you, that our lockdown of 1.3 billion people has been amazingly successful. And that has been because the whole country has risen more or less. There have been exceptions to the rule, of course, but more or less the country has risen as one person to follow the call of the Prime Minister. So you have seen, and there have been a large number of even international analysts, physicists, mathematicians, computational biologists who have said that 2,900 deaths. If there was no lockdown, we would have had 1,20,000 deaths. That is what the assessment was. So what I would like to say is India is still at number 14. If you look at from the top is United States, then Spain, then Russia, France, Germany, etc. Much lesser population. India 1.3. Our healthcare systems are also not the best, not the most developed. But that notwithstanding, we have been able to control that, and now we are working towards releasing the lockdown so that their economic activity can also start. Let me come to the issue of Central Asia that you also mentioned. Turkmenistan, as you rightly said, this is a country where even the mention of the word coronavirus or COVID-19, it is forbidden. So this is a country where we do not know as to what is the number, because this country says that by good health and by drinking green tea, etc., we can defeat coronavirus. They have not published any numbers, but of course they stand at a huge risk, because Turkmenistan is a country which shares a border with Iran. And all of us know, and I myself was in Iran in early February, and by that time it had not started there, but all of us know how rapidly coronavirus has spread in Iran. As far as the other countries are concerned, or let me first take these two countries, Turkmenistan and Tajikistan. These two countries refuse to acknowledge that there is anything called coronavirus. There has been no social distancing, there's been no lockdown, there has been no wearing masks or anything. So they have been having huge cycle races. Why they are doing this? Why? May I ask you, why they are doing this? Okay. You see, it is because when there are totalitarian regimes, when there are authoritarian regimes, they are very insecure. So they try to hide any inconvenient facts or information. This is actually the charge or the allegation that many countries in the world are also levying against China.
that China knew about the virus in November and December, but it delayed telling the world, and that is why everyone is facing this problem. I don't want to go into that, but I'm telling you about what is happening in Turkmenistan and Tajikistan, because these are authoritarian regimes and they don't want any opposition. They don't want any negative message about how they are handling this to go out in the open. The other three countries are, they had declared emergency on the 15th of March when the first coronavirus was detected in that. Their record has been fairly good, but I would mention that they face huge challenges because countries like Kazakhstan, Uzbekistan, Turkmenistan, they are rich in natural mineral resources, oil, gas, minerals. The price of all that has fallen very drastically. Kazakhstan, which is the richest country and the biggest country in terms of area, has had started its budget, had worked out its budget on the basis of a price of oil being $50 to $55 a barrel. Today it is $20 a barrel. So as far as their economies are concerned, they are in shambles. They are under huge economic stress. But still these countries, with the support of international partners, they are trying to deal with it. And I would say that they are doing a pretty decent job. Thank you. Ambassador, I'll come back to you again. Dr. Jahid Hussain, আপনি একটু আমাদেরকে বলবেন এই যে যেটি আপনি আপনার সূচনার বক্তব্যে বলছিলেন, আপনি অবশ্যই অ্যাম্বাসেডরের কথার প্রেক্ষিত কিছু বলবার থাকলে নিশ্চয়ই বলবেন, এবং জীবন এবং জীবিকার কথা আপনি বলছেন, কিন্তু এর মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা এখন খুব জরুরি হয়ে পড়েছে, কারণ আমরা জানি না যে কোভিড-19 আসলে কবে আমাদেরকে নিষ্কৃতি দেবে। জীবিকারও প্রয়োজন আছে। এখন এই যে দ্বন্দ্ব সামাল দিতে গিয়ে বিভিন্ন দেশের সরকারগুলো লকডাউন তুলে দিচ্ছে, নানান রকমের পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশও একই অবস্থা হয়েছে, এবং সেখানটাতে আমরা দেখছি যে বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা মোটামুটি ঊর্ধ্বমুখী, কোনোদিন হয়তো নামছে, কোনোদিন বাড়ছে, কিন্তু কোনো অনেক জিনিস শিথিল করে দেওয়া হচ্ছে, এবং এই অল্প শিথিলতায় মানুষ কিন্তু আর ঘরে থাকছে না, মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছে। আপনি যদি প্রতিদিন টেলিভিশনের পর্দা কিংবা সংবাদপত্রের পাতায় চোখ বোলান, সো একজন ইকোনমিস্ট হিসেবে আপনার কি মনে হয় আসলে কি করা উচিত? মানে সরকারগুলোর কি করা উচিত, নাগরিকদের আসলে এখন কি করা উচিত, এবং যতক্ষণ পর্যন্ত এটা ঝুঁকিটা ঊর্ধ্বমুখী? সরকারের